আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরিচালিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সেই সাথে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের ফরাসি বিপ্লবোত্তর রাষ্ট্রচিন্তা। এই টপিকটি আলোচনা করব। এখানে উদারতাবাদ, উপযোগবাদ এবং উপযোগবাদী দার্শনিক জেরেমি বেন্থম সম্পর্কে আমরা আলোচনা করব। ফরাসি রাষ্ট্রচিন্তা বা ফরাসি বিপ্লব, ফরাসি রাষ্ট্রচিন্তা আধুনিক রাষ্ট্রচিন্তায় ফরাসি বিপ্লব একটি যুগান্তকারী ঘটনা। এই বিপ্লবের সূচনা হয়েছিল 1789 সালে। 1789 থেকে 1799 সাল পর্যন্ত সমগ্র ফ্রান্স উত্তাল হয়েছিল এক বৈপ্লবিক আন্দোলনে, যার নাম আমরা বলি যে ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লব ইউরোপের প্রথম বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লব। এই বিপ্লবের মাধ্যমে রাজতন্ত্র, সামন্ততন্ত্র এবং গির্জার সম্মিলিত শক্তিকে আঘাত হানা হয়েছিল এবং তখনকার সময় ফ্রান্সে বা ইউরোপের ম্যাক্সিমাম দেশেই স্বৈরাচারী রাজার শাসন ছিল। যদিও আধুনিক যুগ শুরু হয়ে গিয়েছিল ষোড়শ শতাব্দীতে অথবা ষষ্ঠদশ শতাব্দীতে, কিন্তু আমরা দেখি যে ইউরোপের অনেক দেশেই তখন মধ্যযুগের মতো রাজার শাসন ছিল, ধর্মের বা গির্জার প্রভাব ছিল এবং সামন্ততন্ত্রের প্রভাব ছিল। এই তিন শক্তি মিলে রাষ্ট্র শাসন করত রাজার নেতৃত্বে। এবং সেইখানে আমরা দেখি যে ফ্রান্সে একটা সময় এসে রাজার বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হয়। বিভিন্ন দার্শনিক যেমন ভল্টেয়ার, মন্তেস্ক্যু সহ প্রমুখ দার্শনিকের যে লেখনী, সেটা কিন্তু বিপ্লবের মূল প্রেরণা হিসেবে কাজ করেছে। সাম্যমৈত্রী ভাতৃত্বের বন্ধন ছিল ফরাসি বিপ্লবের স্লোগান। ষষ্ঠদশ শতাব্দীতে আমরা দেখি যে জাতীয় রাষ্ট্রের বিকাশ সত্ত্বেও ফ্রান্স ও ইউরোপের অধিকাংশ রাষ্ট্রেই স্বৈরাচারী রাজার শাসন চালু ছিল। রাজা, যাজক এবং সামন্ত প্রভুদের অত্যাচারে জনগণের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছিল। জনগণ ক্রমেই প্রতিবাদী হতে শুরু করল। বিশেষত শিল্প বিপ্লবের ফলে নতুন বুর্জোয়া একটা শ্রেণী গড়ে উঠেছিল। অর্থাৎ তখন অবাধ ব্যবসা বাণিজ্যের সুযোগে, পুঁজি বিকাশের সুযোগে বুর্জোয়া শ্রেণী, নতুন একটা বুর্জোয়া শ্রেণী গড়ে ওঠে এবং তাদের সাথে রাজশক্তির বিরোধ ঘটে। অন্যদিকে বুদ্ধিবাদী দার্শনিকদের ব্যাপক লেখনীয় প্রচারের ফলে মানুষ সচেতন হয়ে ওঠে এবং রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। একটা সময় এসে জনগণ ঐক্যবদ্ধ হয় বা জনগণের সচেতনতা লাভ করে, যার কারণে জনগণ অন্ধ কুসংস্কার থেকে বেরিয়ে আসে, যাজক সম্প্রদায়ের মিথ্যা আশ্বাস থেকে বেরিয়ে আসে এবং স্বৈরাচারী রাজার বিরুদ্ধে তারা আন্দোলন করে। ভল্টেয়ার, মন্তেস্ক্যু সহ প্রমুখ দার্শনিকদের সাম্যমৈত্রী ও ভাতৃত্বের অমোঘ বাণী বিপ্লবের অনুঘটক হিসেবে কাজ করেছেন। বুদ্ধিবাদীদের বক্তব্যকে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য সেই সময় ফ্রান্সে অনেক ক্লাব তৈরি করা হয়েছিল। এদের উদ্দেশ্য ছিল জনগণকে বিপ্লবের মন্ত্রে দীক্ষিত করে তোলা। জনগণকে সচেতন না করলে বা জনগণকে ঐক্যবদ্ধ না করতে পারলে কখনোই একটি সফল বিপ্লব সংগঠিত করা সম্ভব নয়। এই যে অবস্থা, যখন খুবই চারিদিকে খুবই বিদ্রোহ, অসন্তোষ, এই অবস্থার প্রেক্ষিতে রাজা শুরুই দীর্ঘদিন পর স্টেটস জেনারেলের অধিবেশন আহ্বান করতে সম্মত হন। স্টেটস জেনারেলের তিনটা ভাগ ছিল। এখানে যাজক সম্প্রদায় ছিল, অভিজাত শ্রেণী সম্প্রদায়ের প্রতিনিধি ছিল, সাধারণ মানুষদের কিছু প্রতিনিধি ছিল এবং এই অধিবেশনটা দীর্ঘদিন ধরে চালু ছিল না, বন্ধ ছিল। এই পরিষদটা অকার্যকর ছিল। একটা পর্যায়ে এসে যখন স্বৈরাচারী রাজা স্টেট জেনারেলের সাথে পরামর্শ না করেই নতুন করে কর ধার্য করে, সেই সুযোগে অভিজাত শ্রেণী, বিশেষ করে বুর্জোয়া শ্রেণী, নতুন সৃষ্ট বুর্জোয়া শ্রেণী, তারা অসন্তুষ্ট হয় এবং তারা জনগণকে উদ্বুদ্ধ করে রাজার বিরুদ্ধে আন্দোলন করার জন্য। এবং বুদ্ধিবাদী শ্রেণী তো আছে, সব মিলিয়ে রাজা বাধ্য হয়ে স্টেটস জেনারেলের অধিবেশন আহ্বান করেন এবং অধিবেশনে প্রতিনিধিবর্গ শাসন সংস্কার দাবি করলে রাজা তখন সম্মেলন বাতিল করে দেন
এবং প্রতিনিধিবর্গরা রাজার সিদ্ধান্ত না মেনে একটি গণপরিষদ গঠন করেন। রাজা তার অনুগত বাহিনীকে ব্যবহার করার চেষ্টা করেন, কিন্তু জনগণের সচেতনতার কারণে জনগণ সেই চেষ্টা ব্যর্থ করে দেয় এবং ঐতিহাসিক বাস্তিল দুর্গ ও কারাগার দখল করে। সেটা 1789 সালে 14 জুলাই সমস্ত বন্দীকে মুক্ত করে দেওয়া হয়। বিপ্লব সারা দেশে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। এদিকে জাতীয় সভা অর্থাৎ স্টেট জেনারেল যেটা সেটা চালু ছিল এবং তারা 1789 সালের 20 আগস্ট মানবাধিকার একটা ঘোষণাপত্র রচনা করে। যেটাকে অধিকারের সনদপত্র বলা হয় এবং সেই অধিকারের সনদপত্রে বা মানবাধিকারের ঘোষণাপত্রে উল্লেখ করা হয় জনগণের স্বাধীনতার কথা, জনগণের ব্যক্তি স্বাধীনতার মুক্তির কথা, সম্পত্তি সংরক্ষণের কথা, যে অধিকারগুলির কথা, মৌলিক অধিকারগুলির কথা উল্লেখ করা হয়। এতে রাজতন্ত্র সামন্ততন্ত্রকে বাতিল করা হয়, রাজাকে ঘোষণাপত্র স্বাক্ষর করতে বাধ্য করা হয়, রাজা পুনরায় সামরিক শক্তি সংহত করতে চেষ্টা করলে রাজাকে বন্দী করা হয়। এরূপ পরিস্থিতিতে জাতীয় সভা সদস্যগুলিকে সিংহাসনচ্যুত করে, জমিদারদের সম্পত্তি বাজেয়াপ্ত করে, সর্বজনীন ভোটাধিকার প্রতিষ্ঠা করে এবং ফ্রান্সকে স্বাধীনতা ঘোষণা করে। অর্থাৎ জাতীয় সভা তখন নিজেদের হাতে নেতৃত্ব নিয়ে নেয় এবং রাজাকে কোণঠাসা করার জন্য বা রাজার কর্তৃত্বকে খর্ব করার জন্য তারা এই সভাকে কাজে লাগায় এবং তারা সফল হয়। একটা পর্যায়ে এসে তারা জনগণের দাবির প্রেক্ষিতে 1793 সালে গিলোটিনে রাজাকে শিরচ্ছেদ করা হয়, রাজাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরপর দেশে গৃহযুদ্ধের অবস্থা সৃষ্টি হয়। এখন হচ্ছে গিলোটিন শব্দটা হচ্ছে তোমাদের জানার জন্য বলি। গিলোটিন অর্থ হচ্ছে সরি এক ধরনের যন্ত্র, এক ধরনের যন্ত্র বিশেষ, অর্থাৎ মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য, শিরচ্ছেদ করার জন্য এক ধরনের ধাতব পাতের একটা যন্ত্র। এবং তখনকার সময় এই গিলোটিন নামে একটা নতুন যন্ত্র তৈরি করা হয়েছিল যাতে করে খুব সহজে এবং স্বল্প সময়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। কারণ ইতিপূর্বে শিরচ্ছেদ করা হতো যেভাবে বা মৃত্যুদণ্ড কার্যকর করা হতো খুব নির্মম ভাবে, অনেক সময় নিয়ে বা অনেক ভাবে অত্যাচার করে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো। সেজন্য তারা ফ্রান্সে গিলোটিন নামে একটা যন্ত্র চালু করার ফলে এই শিরচ্ছেদ ব্যবস্থাটা সহজতর হয়ে ওঠে। এটাই গিলোটিন নামে পরিচিত। তারপরে আমরা দেখি যে এই রাজাকে শিরচ্ছেদ করার পরে বিপ্লব প্রেক্ষিতে বিপ্লবের পাল্টা বিপ্লব শুরু হয়, প্রতি বিপ্লব শুরু হয়, রবর্নের হত্যা করা হয় বিপ্লবের নায়ক দাতো এবং রোবসপেয়ারকে। এরা বিপ্লবের নায়ক ছিলেন, কিন্তু প্রতি বিপ্লবের প্রেক্ষিতে বা মতাপার্থক্যের ভিত্তিতে এদেরকে হত্যা করা হয়। এই সময় এর নেতৃত্বে শ্রমিক বিদ্রোহ এবং একটা বিদ্রোহ, একটা নতুন করে বিদ্রোহ শুরু হয়, সেটা হচ্ছে শ্রমিক বিদ্রোহ। কিন্তু অল্পদিনের মধ্যে এই বিদ্রোহ দমন করা হয় এবং ব্যাপককে হত্যা করা হয়। জেনারেল নেপোলিয়ন এই নৈরাজ্যকর পরিস্থিতিতে আবির্ভূত হন এবং ক্ষমতা দখল করেন 1799 সালে। নেপোলিয়নের সামরিক একনায়কত্ব প্রতিষ্ঠার পরও এই বিপ্লবের পূর্ণ সমাপ্তি ঘটেনি, কারণ ফ্রান্সে বিপ্লবকে সংহত করে নেপোলিয়ন সমগ্র ইউরোপে এই বিপ্লবকে ছড়িয়ে দেন। যদিও আমরা বলে থাকি যে বিপ্লব শেষ হয়নি, কিন্তু আসলে ফ্রান্সের যে ফরাসি বিপ্লব সেটা সমাপ্তি ঘটে 1799 সালে এবং নেপোলিয়ন যদিও পরিস্থিতির কারণে তখন ক্ষমতা দখল করেছিলেন, কিন্তু নেপোলিয়ন নিজেও একজন প্রতাপশালী শাসক হিসেবে আবির্ভূত হন। এই হচ্ছে ফরাসি বিপ্লবের মোটামুটি পটভূমিকা। আমরা এখন আধুনিক রাষ্ট্রচিন্তায় ফরাসি বিপ্লবের অবদান সেটা একটু সংক্ষেপে আলোচনা করব। জাতীয় রাষ্ট্রের সার্বভৌমত্ব, এই বিপ্লবের মাধ্যমে জাতীয় রাষ্ট্রের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়। এখানে রাজার সার্বভৌম ছিল, রাজার কথা বা রাজার নেতৃত্বে রাজার স্বৈরাচারী শাসন বিদ্যমান ছিল। সেখানে রাজার শাসনের পরিবর্তে একটা বৈধ সরকার, জনগণের নির্বাচিত সরকার এবং রাষ্ট্রের যে সার্বভৌমত্ব, রাষ্ট্রের যে ক্ষমতা সেটা জনগণের হাতে বা জনগণ কর্তৃক পরিচালিত হবে। সার্বভৌম ক্ষমতা জনগণ চর্চা করবে। পাশাপাশি জাতিভিত্তিক রাষ্ট্র, জাতীয়তাবাদের উদ্ভব এই রাষ্ট্রচিন্তা ফরাসি রাষ্ট্র বিপ্লবের অবদান। সার্বভৌমত্বের ভাতৃত্বের বন্ধন, এই স্লোগান দিয়ে কিন্তু ফরাসি বিপ্লবের যাত্রা শুরু হয় বা ফরাসি বিপ্লব এই স্লোগানের মাধ্যমে উজ্জীবিত হয়। প্রতিষ্ঠা করা, সমাজে জনগণের মধ্যে সমতা, সমান সুযোগের
নিশ্চয়তা বিধান করা এবং ধনী দরিদ্রের ব্যবধান কমানো, সকল ক্ষেত্রে পারস্পরিক সহনশীলতা, সহমর্মিতা, মৈত্রী এবং ভ্রাতৃত্বের মনোভাব সৃষ্টি করা। উদারতাবাদ 3 নম্বরে আমরা আলোচনা করতে পারি উদারতাবাদ। উদারতাবাদ বলতে এটা একটা মতাদর্শ এবং এটা আসলে ব্যক্তির মুক্তির বা স্বাধীন চিন্তার বিকাশের কথা বলে। উদারতা বলতে ব্যক্তির মুক্তি ও স্বাধীন চিন্তার একটা মতবাদ এবং সেখানে আমরা দেখি যে এই চেতনার মূল 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 উৎস অর্থাৎ এই চেতনাটা বিকশিত হয় বলা যায় রেনেসাঁ এবং রিফরমেশন আন্দোলনের ক্ষেত্রে। যখন আধুনিক যুগের সূচনা, যখন উল্লেখযোগ্য আন্দোলন হয়েছিল সংস্কার, একটা রেনেসাঁ নবজাগরণ সকল ক্ষেত্রে, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, যোগাযোগ, সকল ক্ষেত্রে যে নবজাগরণের সূচনা হয়েছিল, সেই নবজাগরণের এবং রেনেসাঁ রিফরমেশন সংস্কার আন্দোলন, খ্রিস্টান ধর্মের যে সংস্কার আন্দোলন, সেই সবকিছু মিলে কিন্তু উদারতাবাদী ধ্যান ধারণা প্রতিষ্ঠিত হয়। মূলত 17 শতাব্দীতে এটা ইউরোপে চেতনার বিকাশ ঘটে। তারপরে আমরা দেখি যে উপযোগবাদ। উপযোগবাদ এটা একটা নৈতিক একটা উপযোগবাদও একটা মতাদর্শ, তবে সেটা উদারতাবাদের মতো এত আর্থসামাজিক রাজনৈতিক মতবাদ বা আন্দোলন নয়। উপযোগবাদ বলতে বোঝাচ্ছে যে ব্যক্তি তার উপযোগিতার ভিত্তিতে তার কার্য সম্পাদন করবে। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে ব্যক্তির যে কোনো কাজ তার উপযোগিতার ভিত্তিতে, তার প্রয়োজনের ভিত্তিতে সে করবে এবং তাকে সেখানে বাধা প্রদান করা যাবে না। অর্থাৎ ব্যক্তি ভালো বুঝে ব্যক্তি কোনটি ভালো কোনটি মন্দ। এবং উপযোগবাদের মূল কথা হচ্ছে ব্যক্তির সুখ নিশ্চিত করা, ব্যক্তির আনন্দ নিশ্চিত করা, ব্যক্তির এটাও ব্যক্তির কথা বলে, ব্যক্তির স্বাধীনতার কথা বলে। 5 নম্বর হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ বলতে ব্যক্তির স্বাতন্ত্র্য রক্ষা করা, ব্যক্তির যে একটা স্বাতন্ত্র্য, ব্যক্তির যে একটা অধিকার আছে, ব্যক্তির যে একটা মতামত আছে, ব্যক্তি যে স্বাধীনতা ভোগ করতে পারে, ব্যক্তির যে অধিকারগুলি, প্রতিভা বিকাশ, তার ব্যক্তিত্ব বিকাশের জন্য যে রাষ্ট্রের ভূমিকা আছে, এই বিষয়গুলি ব্যক্তি স্বাতন্ত্র্যবাদে উঠে আসে। জ্যাস মিল কে আমরা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী আসলে বলে থাকি। তারপরে হচ্ছে মানবাধিকার। মানবাধিকার ফরাসি বিপ্লবের একটা অবদান, কারণ আমরা দেখি যে ফরাসি বিপ্লবের জাতীয় পরিষদ 1790 সালের 20 আগস্ট যে অধিকারের সনদটা ঘোষণা করে, সেখানে মূলত মানবাধিকারের বিষয়গুলি ফুটে উঠেছে এবং মানবাধিকার প্রতিষ্ঠা, ব্যক্তির অধিকার প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। এবং সেখানে আমরা দেখি যে যখন জাতিসংঘ 1948 সালে মানবাধিকার বিশ্ব মানবাধিকার ঘোষণাপত্র ঘোষণা করে বা প্রকাশ করে, তখন এটার যে মূল ভিত্তি সেটা হচ্ছে এই ফরাসি বিপ্লবের 1790 সালে 20 আগস্ট জাতীয় পরিষদে বা জাতীয় সভার যে ঘোষণা, যে অধিকারের সনদপত্র, সেটাই ভিত্তি হিসেবে 1948 সালে গ্রহণ করা হয়। গণতন্ত্র। ফরাসি বিপ্লবের অনেক একটি বড় অবদান হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র তো জনগণের শাসন, জনগণের কথা বলবে, জনগণের দ্বারা পরিচালিত হবে, জনগণের জন্য পরিচালিত হবে। আব্রাহাম লিঙ্কন যে কথা বলেছিলেন। তাহলে গণতন্ত্র মূলত এটা বলবো আমরা যে ফরাসি বিপ্লবের মাধ্যমে যে স্বৈরতান্ত্রিক রাজার পরাজয় ঘটে, রাজতন্ত্রের অবসান ঘটে, যাজকতন্ত্রের অবসান ঘটে, সামন্ততন্ত্রের অবসান ঘটে, জনগণের একটা কথা বলার সুযোগ হয়, জনগণ অধিকার সম্পর্কে তারা তাদের অধিকারগুলি অনেক ক্ষেত্রেই তাদের অধিকার প্রতিষ্ঠিত হয় এবং একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়, সে বা জনগণের সমর্থনে সরকার প্রতিষ্ঠিত হয়, সেই অবস্থা তৈরি হয়েছিল। এবং সেই প্রেক্ষিতেই আমরা বলবো যে গণতন্ত্র এসব কথা বলে জনগণের শাসন, জনগণের অধিকার, নিয়মতান্ত্রিক শাসন, সাংবিধানিক শাসন, আইনের শাসন বলে থাকে। তার গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা রাখে ফরাসি বিপ্লব। আরো কয়েকটি বৈশিষ্ট্য আমরা বলি, সেটা হচ্ছে একটা হচ্ছে সংবিধান প্রতিষ্ঠা, সাংবিধানিক সরকার প্রতিষ্ঠা, সংবিধানে উল্লেখ করে দেওয়া সরকারের ভূমিকা কি, সরকারের কার্য কি, সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে কি কি ক্ষমতা থাকবে, ব্যক্তি এবং সরকারের মধ্যে সম্পর্ক কি হবে। একটি সংবিধান আসলে একটা রাষ্ট্রের প্রতিবিম্ব, একটা রাষ্ট্রের আইন আসলে একটা রাষ্ট্র কি ধরনের সেটা সংবিধান থেকে অবনতি করা যায়। তাহলে এই যে সংবিধান তৈরি করা, সংবিধান অনুযায়ী সরকার প্রতিষ্ঠিত হওয়া, এগুলি আসলে ইউরোপে তৎকালীন সময়
ছিল না, অর্থাৎ তখন তো স্বৈরাচারী রাজার শাসন ছিল। সেজন্য আমরা দেখি যে ব্রিটেন ছাড়া আসলে ইউরোপে তেমন কোথাও সাংবিধানিক সরকার বা সংবিধানকে গুরুত্ব দিয়ে সরকার পরিচালিত হতো না। এক্ষেত্রে আমরা বলবো যে ফ্রান্সের ফরাসি বিপ্লবের প্রেক্ষিতে সাংবিধানিক সরকারের সংবিধান প্রতিষ্ঠা, সংবিধান দ্বারা সরকার পরিচালনা, সংবিধানের সকল কিছু উল্লেখ করার কথা আমরা বলতে পারি। ধর্মনিরপেক্ষতা, ধর্মনিরপেক্ষতা আধুনিক রাষ্ট্রচিন্তার একটি উল্লেখযোগ্য অবদান, এবং ধর্মনিরপেক্ষতার মাধ্যমে এখন বলা যায় যে রাষ্ট্র পরিচালিত হচ্ছে। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রগুলি ধর্মনিরপেক্ষ নীতিতে বিশ্বাসী, এবং ধর্মনিরপেক্ষতা বলতে বোঝাচ্ছে যে সকল ধর্মের আসলে স্বাধীনতা রয়েছে এবং যার যার ধর্ম সে পালন করবে। এখানে রাষ্ট্রীয় কার্যক্রমের ক্ষেত্রে কোনো বিশেষ ধর্মকে প্রাধান্য দেওয়া হবে না। ফ্রান্সের সেই সময়ে যে আমরা যেটা সেই প্রেক্ষাপটে আমরা দেখি, সেখানে আসলে যাজকদের প্রভাব ছিল, গির্জার প্রভাব ছিল, খ্রিস্টান ধর্মের প্রভাব ছিল, এবং যাজকরা অনেক ক্ষেত্রে খ্রিস্টান ধর্মের মূল বিষয়গুলি থেকে সরে এসে নিজেদের আধিপত্য বজায় রাখার জন্য অনেক ধরনের মিথ্যার আশ্রয় নিয়েছেন এবং জনগণকে ধোঁকা দিয়েছেন, জনগণকে ব্যবহার করেছেন। সেই প্রেক্ষিতে এই যে ধর্মের যে অপসংস্কৃতি, অপরাজনীতি বা ধর্মের যে ব্যবহার, সেটা বন্ধ করার জন্যই এই ধর্মনিরপেক্ষতার মতবাদ গড়ে ওঠে। এবং এটা মেকিয়াভেলি প্রথম শুরু করেছিলেন এবং ফ্রান্সের ফরাসি বিপ্লবের মাধ্যমে এটা ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠিত হয় আমরা বলতে পারি। তার সমাজে ক্ষমতা স্বতন্ত্রীকরণ, ক্ষমতা স্বতন্ত্রীকরণ বলতে আমরা বুঝি যে সরকারের যে 3টা বিভাগ আছে, সেই 3টা বিভাগকে তাদের ক্ষমতা নির্দিষ্ট করে দেওয়া, তাদের আওতা নির্দিষ্ট করে দেওয়া, কার কি ক্ষমতা হবে, কার কি কাজ হবে, এবং 3টি বিভাগকে যদি আমরা ক্ষমতা বিভাজন করে দিতে পারি তাহলে ক্ষমতার বিকেন্দ্রীকরণ হবে এবং রাষ্ট্র শক্তিশালী হবে এবং সরকার সঠিকভাবে করে জনগণের সেবা করতে পারবে। ক্ষমতা স্বতন্ত্রীকরণের নীতিটা ফরাসি বিপ্লবের অবদান বলে আমরা মনে করি, যদিও ক্ষমতা স্বতন্ত্রীকরণের বিষয়ে মন্টেস্কিউ সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন এবং ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ আসলে সেভাবে হয়তো প্রতিষ্ঠিত হয়নি। তো তথাপি আমরা এটা বলতে পারি যে যে কেন্দ্রিক যে সরকার ছিল বা কেন্দ্রীয় যে ক্ষমতা ছিল রাজার হাতে, সেই ক্ষমতা তো এখন আর রাজার হাতে নেই, বা রাজতন্ত্রের অনুসারের প্রেক্ষিতে ক্ষমতার কিছুটা হলো বিকেন্দ্রীকরণ ঘটেছে এবং আইন বিভাগ প্রতিষ্ঠিত হয়েছে। শাসন বিভাগ, আইন বিভাগ এবং আইন বিভাগের সমন্বয়ে কাজ করে বিচার বিভাগের স্বাধীনতা, 11 নম্বর পয়েন্টে বিচার বিভাগের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছে। বিচার বিভাগ স্বাধীন ও নিরপেক্ষভাবে জনগণের অধিকার রক্ষার সুযোগ পেয়েছে, বিচার কার্য সঠিকভাবে সম্পাদনের সুযোগ পেয়েছে। সমাজতান্ত্রিক চেতনার প্রসার ঘটেছে ফরাসি বিপ্লবের মাধ্যমে। আমরা বলতে পারি যে এখানে যে সাম্যমৈত্রীর কথা বলা হয়েছে, এখানে যে শ্রেণী বিভেদ বন্ধ করার কথা বলা হয়েছে, শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠার কথা সমাজতন্ত্র বলে থাকে, এবং শ্রেণী বিভেদ দূর করে নব্য পুঁজিবাদী, নব্য বুর্জুয়া শ্রেণীর শোষণের প্রেক্ষিতে যখন সমাজে শ্রমিক শ্রেণী শোষিত হওয়া শুরু করলো, তখনই সমাজতান্ত্রিক চেতনার বিকাশ ঘটেছে এবং সেখানে আমরা দেখি যে অনেক দার্শনিক ছেলেদের অবদান রেখেছেন। সবচেয়ে বেশি আমরা যার ভূমিকা সেটা আছে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জন্য কার্ল মার্কস, এঙ্গেলস সহ অনেকেই আছেন। তো সমাজতান্ত্রিক চেতনার প্রসার ফরাসি বিপ্লবের একটা অন্যতম অবদান। 13 নম্বর হচ্ছে পুঁজিবাদী ব্যবস্থার প্রবর্তন। পুঁজিবাদী ব্যবস্থার প্রবর্তন এটা পাশাপাশি সমাজতান্ত্রিক চেতনার পাশাপাশি অর্থাৎ একসাথে বিকশিত হয়েছে, এবং পুঁজিবাদী ব্যবস্থার প্রবর্তনটা আগে হয়েছে আমরা বলবো, এবং পুঁজিবাদী ব্যবস্থার যে বিকাশ, সেই বিকাশের প্রেক্ষিতেই পুঁজিবাদী ব্যবস্থার যে দুর্বলতা, পুঁজিবাদী ব্যবস্থার যে শোষণ, সেই শোষণের প্রেক্ষিতেই সমাজতান্ত্রিক চেতনা বিকাশ ঘটেছে। পুঁজিবাদী ব্যবস্থা প্রবর্তন হয়েছে এবং শিল্পপতি শ্রেণী গড়ে উঠেছে, এবং ওই যে ব্যক্তি স্বাধীনতা, পুঁজিবাদী অর্থনীতি, গণতন্ত্র, এগুলি আসলে সমার্থক শব্দ বলা যায়। অন্যান্য বিপ্লবের অনুপ্রেরণা হিসেবেও ফরাসি বিপ্লব যথেষ্ট ভূমিকা রেখেছে। অন্যান্য বিপ্লবের ক্ষেত্রে আমরা বলতে পারি যে 1848 সালে পশ্চিম ইউরোপের বিপ্লব বা পরবর্তীতে রাশিয়ার বিপ্লব, সবকিছুতেই ফরাসি বিপ্লবের একটা চেতনা কাজ করেছে, এবং এই বিপ্লব যে সফল হয়েছে, সেই সফলতা বা এই বিপ্লবের মাধ্যমে যে সমাজ পরিবর্তন হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে, রাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন হয়েছে, সেটা সারা ইউরোপে একটা ভালো একটা যথেষ্ট ভূমিকা রাখে। অন্তত আমরা বলবো যে পরবর্তী প্রায় প্রায় বলা যায় যে 1848 সাল তো বললামই, অর্থাৎ পরবর্তী 100 বছরই ফরাসি বিপ্লবের অনুপ্রেরণায় উজ্জীবিত হয়েছে বিভিন্ন রাষ্ট্র, বিভিন্ন সমাজ। আমরা আধুনিক রাষ্ট্রবিদ্যা ফরাসি বিপ্লবের অবদান আমরা মোটামুটি আলোচনা করলাম।
এখানে তোমাদেরকে কিছু পয়েন্ট আউট করে দিলাম যাতে করে পরীক্ষা আসলে তোমাদের লিখতে সুবিধা হয় এবং তোমরা কিছু বর্ণনা তো অবশ্যই দিবে। আমরা কিছু বর্ণনাগুলি পড়ার চেষ্টা করেছি, তারপর তোমরা বই থেকে আরো সুন্দর করে বর্ণনাগুলি লিখে দেওয়ার চেষ্টা করবো। উদারতাবাদ, এখন আমরা আধুনিক রাষ্ট্রযন্ত্রের একটি অন্যতম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে উদারতাবাদ, লিবারালিজম, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। উদারতাবাদ একটি আর্থসামাজিক ও রাজনৈতিক মতবাদ। উদারতাবাদ শব্দ ইংরেজি করেছেন লিবারালিজম, যার মূল শব্দ লিবারেল। আবিধানিক অর্থে উদারতা হচ্ছে ব্যক্তির মুক্তি বা স্বাধীনতা সম্পর্কিত মতবাদ। এই মতবাদে ব্যক্তি স্বাতন্ত্র্য, ব্যক্তি স্বাধীনতার বিকাশের উপর গুরুত্ব দেওয়া হয়, সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ উদারতা বলতে আমরা একটা আর্থসামাজিক রাজনৈতিক মতবাদ বলি। ব্যক্তির কথা বলে, ব্যক্তির মুক্তির কথা বলে, ব্যক্তির স্বাধীনতার কথা বলে, ব্যক্তির স্বাতন্ত্র্যের কথা বলে, ব্যক্তির অধিকারগুলি প্রতিষ্ঠিত হওয়ার কথা বলে, ব্যক্তিকে রাষ্ট্রে ভূমিকা রাখার যে সুযোগ সেই সুযোগ দেওয়ার কথা বলে। অধ্যাপক জন হলওয়েল বলেন উদারতা নিচে একটি চিন্তাধারা নয়, এটি একটি জীবন দর্শনও বটে। জীবন দর্শন হিসেবে তার মানুষের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক আকাঙ্ক্ষা সমূহকে প্রতিফলিত করে। অর্থাৎ উদারতাবাদ শুধু যে একটা চিন্তাধারা, একটা যে জীবন দর্শনের মতামত তা নয়, এটা কিন্তু টোটালি মানে টোটালি একটা জীবন দর্শন, এবং এই জীবন দর্শন হিসেবে মানুষের সকল দিকটাকে এটা প্রতিফলিত করে, সকল দিকের আকাঙ্ক্ষাগুলিকে সেটা প্রতিফলিত করে। এরপরে আমরা দেখি যে দার্শনিক অধ্যাপক সর্দার ফজলুল করিম বাংলাদেশের দার্শনিক বলেন সপ্তদশ অষ্টাদশ শতকে ইউরোপে নতুন অর্থনৈতিক ব্যবস্থা প্রতিবাদের ও বিকাশের প্রয়োজনে রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক আকাঙ্ক্ষা সমূহ প্রতিফলিত করে। এটা একটু আগে যেটা বললাম মোটামুটি সেই রকমই। জর্জ সেভাইন বলেন হিস্ট্রি অফ পলিটিক্যাল থিওরি, হিস্ট্রি অফ পলিটিক্যাল থিওরি গ্রন্থে তিনি বলেন উদারতাবাদের অন্তর্ভুক্ত হবে। এখানে খেয়াল করো, অনেকগুলি কথা বলা হয়েছে: নাগরিক স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, সংঘ গঠনের স্বাধীনতা, সম্পত্তি নিরাপত্তা এবং সচেতন জনমত দ্বারা রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে নিয়ন্ত্রণ। তাহলে মোটামুটি অনেক কথাই চলে আসছে, এবং উদারতা বলতে আমরা কি বুঝি এই সংজ্ঞার মধ্যে স্পষ্টভাবে আমরা বুঝতে পারছি। আমাদের সকল ধরনের স্বাধীনতা, আমাদের সম্বল সমিতি, আমাদের রাজনীতি করার স্বাধীনতা, সম্পত্তি নিরাপত্তা, সবকিছু মিলেই এই মতামত বিশ্বাস করে, সবকিছুকে নিয়েই মতবাদ। এখন আমরা একটু সংক্ষেপে দেখে নিতে চাচ্ছিলাম যে উদারতার উৎপত্তি ও ক্রমবিকাশটা কখন উৎপত্তি হয়েছে। আমরা একটু আগে বলেছিলাম যে মূলত এর উৎস মূলত 16শ শতাব্দীর রেনেসাঁ রিফরমেশন আন্দোলন, এটা আমরা বলেছি। এবং এই যে রেনেসাঁ রিফরমেশন আন্দোলন, এটা ব্যক্তিকে জীবিত করার জন্য, ব্যক্তির অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলনগুলি হয়েছিল, এবং সেই আন্দোলনের প্রেক্ষিতে উদারতার জন্ম হয়েছিল। উদারতাবাদের দুটি উন্নতি, চিন্তা, রাজনীতির স্বাধীনতার স্রষ্টা হিসেবে প্রাচীন গ্রিক দার্শনিকদের কথা বলা হয়। যদিও আমরা 16শ শতাব্দীর কথা বলছি, কিন্তু আসলে উদারতাবাদের দুটা মূলনীতি কিন্তু আমরা প্রাচীন গ্রিক নবরাষ্ট্রগুলিতে আমরা দেখেছি সেখানে, এবং সেটা সেখানে চালু ছিল বা বিদ্যমান ছিল, বা সেটার চর্চা ছিল। চিন্তা, মানুষের ব্যক্তির কথা বলার বা ব্যক্তির রাষ্ট্রীয় পর্যায়ে ব্যক্তির অংশ নবরাষ্ট্রগুলিতে, কিছু কিছু নবরাষ্ট্রে, যেমন অ্যাথেন্স নবরাষ্ট্রে সেখানে ছিল। বস্তুত সপ্তদশ শতাব্দীতে উদারতাবাদের চেতনার বিকাশ ঘটে ইউরোপে, বিশেষ করে ইংল্যান্ড, ফ্রান্স এবং জার্মানিতে। সপ্তদশ শতাব্দীতে উদারবাদী চেতনাটা কিন্তু পরিপূর্ণ রূপ হিসেবে দেখা যায়, এবং ইংল্যান্ড, ফ্রান্স এবং জার্মানিতে এটা বেশি দেখা যাচ্ছে। প্রথম পর্যায়ে মতবাদ একটি সুসংহত ভাবধারা বা আন্দোলন প্রসার লাভ করেনি। প্রথম দিকে একটা শুধুমাত্র একটা দৃষ্টিভঙ্গি ছিল। প্রকৃতপক্ষে উদারতাবাদ শুরুতে ছিল একটা দৃষ্টিভঙ্গি বা মনোভাব। ঊনবিংশ শতাব্দীতে এটি তাত্ত্বিক রূপ লাভ করে। বিভিন্ন আদর্শবাদের চিন্তাবিদদের রচনা বলে এই ভাবধারার মূল উৎস। অনেক আদর্শবাদের চিন্তাবিদ এই উদারতার বলে কথা বলেছেন, ব্যক্তির অধিকার, ব্যক্তির স্বাধীনতার সম্পর্কে কথা বলেছেন। তাহলে আমরা দেখছি যে এখানে ঊনবিংশ শতাব্দীতে এসে এটা একটা তাত্ত্বিক রূপ লাভ করে, এবং উদারতাবাদের যে প্রসার সেটা ঊনবিংশ শতাব্দীতে এসে আমরা লক্ষ্য করি। ফ্রান্সে ফরাসি বিপ্লবের বেশ পূর্ব থেকেই উদারতাবাদী ভাবধারা বিদগ্ধ মহলে, আমরা ফ্রান্সের কথা বলছি, আমরা একটু আগে বলছিলাম যে উদারতাবাদের বিকাশ ঘটে কোথায় কোথায়, ফ্রান্স, ইংল্যান্ড এবং জার্মানিতে, ইউরোপে বিশেষ করে এই তিনটা রাষ্ট্রে বেশি বিকাশ লাভ করে। সেজন্য ফ্রান্সের কথা শুরু করলাম। ফ্রান্স ফরাসি বিপ্লবের বেশ পূর্ব থেকেই উদারতাবাদী চিন্তাধারা, ভাবধারা বিদগ্ধ মহলে প্রভাব বিস্তার করে। সেখানে পতনমুখী সমাজ ব্যবস্থার বিরুদ্ধে বুদ্ধিবাদী গোষ্ঠীর প্রতিবাদী ভূমিকা থেকে উদারতাবাদের জন্ম। মিরাবো, জিরোদে প্রমুখ ছিলেন এই গোষ্ঠী অন্যতম প্রতিনিধি। অর্থাৎ ফ্রান্সে ফরাসি বিপ্লবের আগ থেকেই উদারতাবাদী ভাবধারা
পণ্ডিত মহলে, বুদ্ধিজীবী মহলে বিদ্যমান ছিল এবং তারা সেটা প্রচার করেছেন বা তাদের লেখনীতে, তাদের কর্মকাণ্ডে বা তাদের বিভিন্ন ধরনের লেখনীতে বা তাদের তাদের বিভিন্ন আন্দোলন বলতে বলছি আমরা বুদ্ধিবাদী আন্দোলন, সেই বুদ্ধিবাদী আন্দোলনে তারা উদারবাদী প্রতিষ্ঠিত করে বা উদারবাদের চিন্তা চেতনা প্রসারণ করার চেষ্টা করেছেন। ঊনবিংশ শতাব্দীতে উদারতা আর্থসামাজিক রাজনৈতিক মতবাদ হিসেবে একটা পরিপূর্ণ রূপ লাভ করে আমরা বলতে পারি। এ সময় এটি ইংল্যান্ডের সমাধিক প্রসিদ্ধি লাভ করে। জেরেমি বেন্থাম, জেমস মিল, এছাড়াও জন লক কথা বলতে পারি, মন্টেস্কিউ কথা বলতে পারি। এরা মূলত উদারতাবাদের নেতা বা উদারতাবাদের দার্শনিক। উদারতাবাদ বিকাশে তারা যথেষ্ট ভূমিকা রেখেছেন। বিংশ শতাব্দীর শুরুতে 1910 সালের কথা আমরা বলি, জার্মানির বার্লিন বিশ্ববিদ্যালয় ছিল জাতীয়তাবাদী উদারতাবাদী আন্দোলনের প্রাণ কেন্দ্র। জার্মানির কথা এখানে আসছে। জার্মানি বিশ্ববিদ্যালয়ের প্রজ্ঞাবাদী মহল স্বাধীনতার আদর্শ সম্মত রেখে গতানুগতিক সমাজ ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। দার্শনিক হেগেল ছিলেন এদের অগ্রনায়ক এবং প্রধানত তিনি উদারতার দার্শনিক ভিত্তি রচনা করেন। উল্লেখ্য যে জার্মানিতে উদারতা সাধারণত বুদ্ধিজীবী মহলে গঠিত ছিল। এখানে একটা কথা বিশেষ করে উল্লেখযোগ্য, জার্মানিতে উদারতার বিকাশ ঘটেছে এবং বার্লিন বিশ্ববিদ্যালয় এটা প্রাণ কেন্দ্র। তথাপি এখানে বা হেগেল এটার অগ্রনায়ক, দার্শনিক হেগেল, হেগেল ভাববাদী দার্শনিক, আদর্শবাদী দার্শনিক, তিনি এটার অগ্রনায়ক। কিন্তু সেটা এই চেতনাটা শুধু বুদ্ধিবাদী বা বুদ্ধিজীবী মহলে কি বলে যে এটা মানে সে বুদ্ধিজীবী মহলেই ছিল বা বুদ্ধিজীবী মহলেই এই উদারতাবাদটা বিকাশ লাভ করেছে বা তারা এইটাকে চর্চা করতেন বা তারা এইসব কথা বলতেন। কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে জার্মানিতে তখন কি বলে যে সাধারণ মানুষের কাছে এই দৃষ্টিভঙ্গি তখনও পৌঁছেনি বা তখন সেভাবে সাড়া ফেলেনি। জার্মানিতে বিসমার্কের শাসন ছিল, জাতীয়তাবাদী শাসন ছিল। উদারতাবাদ প্রধানত আমরা তারা দেখছি যে বুদ্ধিজীবী মহলে গণ্যভূত ছিল। উদারতাবাদী দার্শনিকদের মধ্যে জন লক, ভল্টেয়ার, এটা আমরা বলছি এখানে একটু বেশি করে কয়েকজনের নাম দিলাম, স্মিথ, হেগেল, বেন্থাম, জেমস মিল, জন ডিউ প্রমুখ ছিল। তাহলে আমরা মূলত উদারতাবাদ সম্পর্কে একটা ধারণা পেলাম এবং এটার উৎপত্তি এবং বিকাশ কিভাবে হয়েছে সেই সম্পর্কে একটু ধারণা আমরা নিলাম। এবং দার্শনিকদের মধ্যে কারা কারা উদারতাবাদী দার্শনিক সেটা আমরা জানার চেষ্টা করলাম। এই হচ্ছে আরেকটু আমরা উদারতার মূলনীতি আছে, সেটা উদারতার মূলনীতি বা বৈশিষ্ট্য আমরা একটু আলোচনা করবো। মূলনীতি আসলে এখানে এলটি হাউস তার লিবারালিজম গ্রন্থের 9টি উপাদানের কথা উল্লেখ করেছেন, যথা নাগরিক স্বাধীনতা, রাজস্ব সম্পর্কিত স্বাধীনতা, ব্যক্তিগত স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, পারিবারিক স্বাধীনতা, স্থানীয় বংশগত জাতীয় স্বাধীনতা, আন্তর্জাতিক স্বাধীনতা এবং রাজনৈতিক ও জনগণতান্ত্রিক স্বাধীনতা। এগুলো হচ্ছে উদারতার মূলনীতি এবং উদারতা এগুলি প্রতিষ্ঠা করতে চায়। বৈশিষ্ট্য আমি বেশি আলোচনা করবো না, তোমাদেরকে পয়েন্ট আউট করে দিয়েছি যে উদারতার বৈশিষ্ট্য কি কি হতে পারে। যেমন ব্যক্তি স্বাধীনতা সংরক্ষণের কথা বলে আমরা যে আলোচনা করলাম, সেখানে উদারতা সংরক্ষণের কথা আমরা বলেছি, আইনের শাসনের কথা বলেছি, কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা, উদারতা, এই সমস্ত যে মূলনীতি, যে 9টা মূলনীতির কথা বললাম, এগুলি প্রতিষ্ঠিত হলে কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। মত প্রকাশের স্বাধীনতার কথা আলাদা করে বলাই আছে, চিন্তা বিবেকের স্বাধীনতার কথা বলা আছে, নিয়মতান্ত্রিক শাসন, একটা সাংবিধানিক শাসন থাকবে, একটা নির্বাচিত সরকার থাকবে এবং যে নির্দিষ্ট সময় মেয়াদ পর নির্বাচন হবে, নির্বাচন সরকার প্রতিষ্ঠিত হবে। সার্বজনীন ভোটাধিকার ছাড়া তো আসলে গণতন্ত্র বা কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে পারে না। সার্বজনীন ভোটাধিকার তখনও কিন্তু ইউরোপে ছিল না বা বিশ্বের সার্বজনীন ভোটাধিকারের ব্যবস্থা চালু হয়নি। 1920 সালে ব্রিটেনে সম্ভবত ব্রিটেনে সার্বজনীন ভোটাধিকার ব্যবস্থা চালু করা হয়। পরবর্তীতে অনেক দেশেই চালু করা হয়, অর্থাৎ তখন পর্যন্ত সার্বজনীন ভোটাধিকারের ব্যবস্থা ছিল না। সামাজিক নিরাপত্তার কথা বলা হয়, উদারতার বৈশিষ্ট্য একটি সামাজিক নিরাপত্তা, জনগণের নিরাপত্তার কথা বলা হয়। সেখানে জনগণকে শিক্ষার ব্যবস্থা এবং জনগণের স্বাস্থ্যের ব্যবস্থা, জনগণকে কি বলে যে সামাজিকভাবে অর্থাৎ বিভিন্ন সমস্যাগুলি মোকাবেলা করার জন্য তাদেরকে সহযোগিতা করার কথা বলা হয়। নিরপেক্ষ বিচার ব্যবস্থার কথা বলা হয়েছে, উদারতাবাদের ধর্মীয় সহিষ্ণুতার কথা বলা হয়েছে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার এবং ধর্ম নিরপেক্ষতার কথা বলা হয়েছে, ধর্মের
যার যার ধর্ম পালন করার অধিকারের কথা বলা হয়েছে, শিক্ষার অধিকার একটি মৌলিক অধিকার সেটার কথা বলা হয়েছে, সমান সুযোগ সুবিধার কথা প্রধানত বলা হয়েছে, পেশা বা ব্যক্তির স্বাধীনতা, যার ব্যক্তি নিজ নিজ পছন্দ অনুযায়ী নিজ যোগ্যতা অনুযায়ী পেশা বৃত্তির স্বাধীনতা ভোগ করবে, মানবাধিকারের নিশ্চয়তার কথা প্রধানত বলা হয়েছে। আমরা একটু বেশি আলোচনা করার সময়টা আমাদের আসলে হাতে কম। আমরা আরো কিছু আলোচনা করতে হবে। উপযোগবাদ আছে আমাদের, জেরেমি বেন্থাম আলোচনা করতে হবে। উপযোগবাদ মূলত কোনো রাজনৈতিক মতবাদ নয়, এটি একটি নীতিশাস্ত্র সম্পর্কিত মতবাদ। এর প্রধান লক্ষ্য হচ্ছে মানুষের প্রকৃতি অভিপ্রায় সঠিক ব্যাখ্যা দেওয়া এবং নৈতিক বিচারের মানদণ্ড নির্ধারণ করা। উপযোগবাদ সম্পর্কে আসলে সবচেয়ে বেশি ভালো বলেছেন জেরেমি বেন্থাম। বেশি ভালো বলতে এটাকে তিনি একটা মতবাদ হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। তিনি বলেন ব্যক্তি বা রাষ্ট্রের যে কোনো কাজের যৌক্তিকতা অযৌক্তিকতা উপযোগিতা নীতির উপর নির্ভরশীল। অর্থাৎ তিনি আসলে উপযোগিতা মানুষের সুখ দুঃখের সুখ নীতির মানদণ্ড, অর্থাৎ মানুষ আনন্দ পেতে চায়, সুখ পেতে চায়, এই মানদণ্ডেই তিনি সকল কিছুকে মূল্যায়ন করেছেন। শাসন ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, আইনের মূল্য বিচার, এইসব কিছু স্বীকৃতির মান, সর্বাধিক স্বীকৃতির মানদণ্ডে তিনি তার যে বিখ্যাত উক্তি গ্রেটেস্ট হ্যাপিনেস অফ দ্য গ্রেটেস্ট নাম্বার, সর্বাধিক সুখ, সর্বাধিক লোকের জন্য সর্বাধিক সুখের ব্যবস্থা করা, এই নীতিতে তিনি বিশ্বাসী ছিলেন। প্রফেসর ডক্টর এমাজউদ্দিন আহমেদ, খ্যাত রাষ্ট্রবিজ্ঞানী, বাংলাদেশের কিছুদিন আগে তিনি মৃত্যুবরণ করেছেন। উপযোগবাদ বলতে বলেছেন যে সে মতবাদকে বুঝি যা রাষ্ট্র, সরকার, নৈতিকতা, আইন প্রণয়ন প্রভৃতি ক্ষেত্রে উপযোগিতা নীতিকে একমাত্র সূচক হিসেবে গ্রহণ করে। একমাত্র সূচক কোনটা? উপযোগিতা নীতি। উপযোগিতা নীতি কোনটা? মানুষ যেটা করতে চায়, মানুষের যেটা প্রয়োজন। প্রফেসর ডক্টর আব্দুল লতিফ মাসুম বলেন উপযোগবাদের মূল কথা হচ্ছে আনন্দ বা সুখ অন্বেষণে ব্যক্তির আকাঙ্ক্ষার সোপান। সুখ অন্বেষণেই আনন্দ অন্বেষণেই ব্যক্তির আকাঙ্ক্ষার সোপান। ব্যক্তি তার আকাঙ্ক্ষা বা বাসনার কাজগুলো করতে এবং বিপক্ষের কাজগুলো বর্জন করতে চায়। উপযোগবাদের উৎপত্তি সংক্ষেপে আলোচনা করি। উপযোগবাদের উৎপত্তিটা কোথায়? উপযোগবাদের উৎপত্তি হচ্ছে অষ্টাদশ শতাব্দীতে আবির্ভাব ঘটে। উপযোগবাদ বা হিতবাদ নামে পরিচিত, যেটা প্রাচীন যুগে এপিকিউরিয়ান ও স্টোইক দার্শনিকদের মধ্যে এই মতবাদের সাক্ষাৎ পাওয়া গেলেও অষ্টাদশ শতাব্দীতে রাষ্ট্রদর্শনের গুরুত্বপূর্ণ মতবাদ হিসেবে ডেভিড হিউমের রচনা তার কথা পরিলিখিত হয়। যদিও প্রাচীনকালে উপযোগবাদের কথা বলা হয়েছে বা সেখানে এটা সম্পর্কে কিছু ধারণা পাওয়া যায়, কিন্তু বাস্তবতা হচ্ছে অষ্টাদশ শতাব্দীতে এই রাষ্ট্র দর্শনের ডেভিড হিউমের রচনা এটা প্রথম পরিলিখিত হয় বা পরবর্তীতে জেরেমি বেন্থাম, জেমস মিলের আলোচনা পর্যন্ত বিকশিত হয়। জেরেমি বেন্থাম এটিকে নিচের একটি মতবাদ হিসেবে প্রচার করে ক্ষান্ত হননি। এর আলোকে তিনি দেশের রাষ্ট্র, সরকার, আইন ও আইনসভা, নীতি ও নৈতিকতা সবকিছু সংস্কার করার কথা। তার মানে হচ্ছে জেরেমি বেন্থাম উপযোগবাদকে বা ব্যক্তির যে ইচ্ছা, ব্যক্তির যে আকাঙ্ক্ষা, তার ভিত্তিতে তিনি রাষ্ট্র, সরকার সবকিছুকে কাজ করার কথা বলেছেন, সংস্কার করার কথা বলেছেন। সেভাবে রাষ্ট্র ব্যক্তির আকাঙ্ক্ষার মূল্য দিয়ে ব্যক্তির আকাঙ্ক্ষা, সুখ বা আনন্দের উপযোগী আইন কানুন পরিচালনা করবে, সরকার সেভাবে পরিচালিত হবে। স্টুয়ার্ট মিল, বেন্থাম ও জেমস মিলের উপযোগবাদী নিজেরা কিছু সংশোধন করেছেন, আমরা সেটা দেখব। বেন্থাম যেখানে সুখের গুণগত দিক বিচার না করে পরিমাণগত দিকের উপর গুরুত্ব আরোপ করেন, মিল সেখানে সুখের গুণগত দিকের উপর অধিকতর মূল্য আরোপ করে উপযোগবাদী দর্শনকে অধিকতর মার্জিত রূপে আরোপ করেন। এটা আমরা আলোচনা করব। এখানে গুণগত এবং পরিমাণগত বলতে কি বোঝায় সেটা আমরা আলোচনা করব বেন্থামের উপযোগবাদ আলোচনার সময়। উপযোগবাদের মূল নীতি, এখানে বেন্থামের যে 5টা প্রস্তাবনা, এখানে 5টা প্রস্তাবনা আছে। তিনি উপযোগবাদের মূলনীতি হিসেবে এই 5টা কথা বলেছেন। তোমরা এটা একটু দেখে নিবা। তারপরে হচ্ছে আমাদের এখন আমরা চলে আসছি। তাহলে উপযোগবাদ আমরা মোটামুটি বুঝতে পেরেছি। উপযোগবাদ হচ্ছে মানুষের প্রয়োজনের ভিত্তিতে, মানুষের ইচ্ছার ভিত্তিতে কাজ করা, এবং মানুষ আনন্দ পেতে চায়, মানুষ সুখ পেতে চায়, বা এটা হচ্ছে বেন্থামের দৃষ্টিভঙ্গিতে শুধু সেই মানদণ্ডে সরকার পরিচালিত হবে, আইন কানুন সংস্কার বা আইন কানুন হবে। আবার মিল কিন্তু এটাকে একটু সংশোধন করেছেন। তিনি বলতেছেন যে উপযোগবাদ বলতে অর্থাৎ আমরা শুধু ব্যক্তি আনন্দ পাবে, সেই আনন্দটা সে, যেমন বেন্থাম বলতেছেন আনন্দ কিভাবে পাবে, আনন্দ সে একটা ব্যক্তি একটা বই পড়ে আনন্দ পেতে পারে। আবার আরেকটা ব্যক্তি
মদ্যপান করে আনন্দ করতে পারে। এই দুই আনন্দের মধ্যে বেন্থাম কোনো পার্থক্য নির্দেশ করেন নাই। অর্থাৎ কে কিভাবে আনন্দ হবে সেটা তার দৃষ্টিভঙ্গি, তার ব্যাপার। সে আনন্দ পাওয়ার ক্ষেত্রে কোনো পার্থক্য নেই এবং সেখানে কোনো বাধা প্রয়োগ করতে রাষ্ট্র পারবে না। এবং অর্থাৎ যদি সেই আনন্দ দ্বারা অন্যের ক্ষতি না হয় সেটা বলছেন। মদ্যপান করা ব্যক্তির একান্ত ব্যক্তিগত ব্যাপার, সে মদ্যপান করে আনন্দ পেতে পারে, সেটা তার ব্যাপার। এখানে ওই যে বেন্থাম যেটা বলছেন যে পরিমাণগত দিকটা দেখেছেন, গুণগত দিকটা দেখেন না, যেটা জেমস মিল দেখেন, সরি জন স্টুয়ার্ট মিল দেখেছেন গুণগত দিকটা। তিনি বলতেন যে দুইটা আনন্দের মধ্যে পার্থক্য আছে, অর্থাৎ বই পড়া আনন্দ আর মদ্যপানের আনন্দ একরকম নয়। অর্থাৎ গুণগত দৃষ্টিভঙ্গিতে জেমস মিল জেরেমি বেন্থামের উপযোগবাদকে সংশোধন করেছেন। আমরা এখন জেরেমি বেন্থাম সম্পর্কে কিছুটা আলোচনা করতে চাচ্ছিলাম। এই দার্শনিক, উপযোগবাদী দার্শনিক, তিনি উপযোগবাদ সম্পর্কে বলেছেন। তার আগে বেন্থাম সম্পর্কে আমরা যদি সংক্ষেপে একটু ধারণা নিতে পারি, সেটা হচ্ছে তিনি একটা ধর্নাঢ্য পরিবারে জন্মগ্রহণ করেন 1748 সালে। তিনি, তার পিতা আইনজীবী ছিলেন, নিজেও আইনজীবী ছিলেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, মেধাবী ছাত্র ছিলেন। কিন্তু কিছুদিন পর আইন ব্যবসা ছেড়ে দিয়ে তিনি ইংল্যান্ডের প্রচলিত আইন ব্যবস্থা যে ত্রুটিপূর্ণ সেটার উপর গবেষণা করেন, অধ্যয়ন করেন এবং সেই আলোকে তার দৃষ্টিভঙ্গিটা গড়ে তোলেন। 1832 সালে তিনি মৃত্যুবরণ করেন। বেন্থামের রচনাবলী, বেন্থাম অনেকগুলি গ্রন্থ রচনা করেছেন। আইন কানুন ও শাসন ব্যবস্থার সংস্কারের জন্য তিনি কিছু বই লিখেছেন। একটা হলো ফ্রাগমেন্ট অন গভর্নমেন্ট, ইন্ট্রোডাকশন টু দ্য প্রিন্সিপলস অফ মোরালস এন্ড লেজিসলেশন, থিওরি অফ পানিশমেন্ট এন্ড রিওয়ার্ডস, সায়েন্স অফ মোরালিটি, এখানে এন্ড হবে সায়েন্স অফ মোরালিটি উল্লেখযোগ্য। এরপর আমরা যাই বেন্থামের রাজনীতিটা শুরুটা আসলে আমরা জানি যে সমকালীন রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, যেগুলো দার্শনিকের চিন্তাধারা প্রভাব বিস্তার করে। বেন্থাম যে সময় রাষ্ট্রচিন্তায় এসেছেন, রাষ্ট্রচিন্তায় ভূমিকা রেখেছেন, তখন শিল্প পুঁজিবাদের প্রসারের যুগ। এই সময়টা ছিল শিল্প পুঁজিবাদ। তখন কিন্তু পুঁজিবাদের বিকাশ হচ্ছে, ব্যক্তির স্বাধীনতার কথা উচ্চারিত হচ্ছে, ব্যক্তি স্বাধীনতা ভোগ করার সুযোগ পাচ্ছে, বা ব্যক্তির ব্যাপক ব্যবসা বাণিজ্য করার সুযোগ পাচ্ছে। অষ্টাদশ শতাব্দী থেকে ব্যবসায়িক শ্রেণী শিল্পগত শ্রেণীতে রূপান্তরিত হচ্ছে, অর্থাৎ পুঁজি বিকাশ খুব দ্রুত হচ্ছে। সেই প্রেক্ষিতে পুঁজিবাদের প্রধান বৈশিষ্ট্য যেটা ব্যক্তি স্বাধীনতা, অবাধ স্বাধীনতা, সেটার কথা, সেটা স্বাধীনতা সর্বাধিক মূল্য দেওয়া, এটা পুঁজিবাদের বৈশিষ্ট্য। কারণ এটা যদি না হয় তাহলে তো ব্যবসা বাণিজ্য করা, ব্যক্তি কর্তৃক পরিচালনা সম্ভব নয়, পুঁজি সংগ্রহ করা সম্ভব নয়। ব্যক্তি ইচ্ছা মতো ব্যবসা করবে, ইচ্ছা মতো মুনাফা অর্জন করবে, রাষ্ট্র সেখানে অবস্থান করবে এবং রাষ্ট্র সেখানে সহযোগিতা করবে। এই হচ্ছে পুঁজিবাদের ধারণা। এই প্রেক্ষাপটে বেন্থামের চিন্তাধারাটা গড়ে ওঠে। বেন্থাম ইংল্যান্ডের সে সময় রাজনৈতিক অবস্থার প্রেক্ষিতে উপলব্ধি করলেন যে একটি রাজনৈতিক বিশ্বাস প্রয়োজন, যার মধ্যে বিদ্যুৎ থাকবে মধ্যবিত্ত শ্রেণীর দৃষ্টিভঙ্গি সুস্পষ্ট প্রতিফলন। অর্থাৎ মধ্যবিত্ত শ্রেণীর একটা গুরুত্ব তিনি দেওয়ার চেষ্টা করেছেন। মধ্যবিত্ত কি চায়, মধ্যবিত্ত শ্রেণীর দৃষ্টিভঙ্গির মাধ্যমে রাষ্ট্র মূল্যায়ন করবে এবং মধ্যবিত্ত দৃষ্টিভঙ্গি, কারণ পুঁজিবাদ শিল্পবিত্ত শ্রেণীর অব্যাহত বিকাশের প্রেক্ষিতে মধ্যবিত্ত শ্রেণীর কি ধরনের সমস্যা হচ্ছে বা মধ্যবিত্ত শ্রেণীর দৃষ্টিভঙ্গি কি, সেটা নিয়ে তিনি গবেষণা করেছেন, আলোচনা করেছেন। বেন্থামের বিশ্বাস ছিল মানুষের স্বাধীনতা, স্বাতন্ত্র্যবাদে, মানবতাবাদে বিশ্বাসী ছিলেন এবং তার দৃষ্টিভঙ্গি ছিল সর্বজনীন। তিনি অত্যধিক মানবিক ছিলেন, এটা আমরা আলোচনা করবো কিছুক্ষণ পরেই। বেন্থাম রাষ্ট্রনীতি, অর্থনীতি, আইনশাস্ত্র, নীতিশাস্ত্র, তর্কশাস্ত্র, মনোবিজ্ঞান, ধর্মশাস্ত্র প্রভৃতি বিষয়ের উপর অধ্যয়ন করেন। অর্থাৎ তিনি ব্যাপক ক্ষেত্রে পাণ্ডিত্য অর্জন করেন আমরা বলতে পারি, তবে তার মূল ক্ষেত্র ছিল আইনশাস্ত্র এবং নীতিশাস্ত্র। বেন্থামের উপযোগবাদের মূল প্রস্তাবনা, এটা ওই একটু আগে আরেকটা স্লাইডে ছিল, উপযোগবাদের যে মূলনীতি, সেখানে এটা ছিল। মূলত উপযোগবাদের মূলনীতিটা বেন্থামের মূলনীতিটাকে বলা হয়। বেন্থাম যে 5টা উপস্থাপনা দিয়েছেন সেগুলিকে বলা হয় আনন্দই হচ্ছে একমাত্র জিনিস যে ভালো এবং বেদনার পরিচয় খারাপ, কোনগুলি না হলে আনন্দ বেদনার পরিমাণ নির্ধারণ করা সম্ভব। প্রত্যেকটি মানুষের শুধু যে আনন্দ অন্বেষণ করা এবং বেদনা পরিমাণ করা উচিত তাই না, বাস্তবে প্রত্যেকটি মানুষ তা করে থাকে। এগুলি বেন্থামের কথা, বেন্থাম এটা বিশ্বাস করতেন। মানুষ যদি আনন্দ পেতে চায়, বেদনা পেতে চায়, তাদের প্রত্যেকটি মানুষের উচিত সার্বিকভাবে আনন্দের পরিমাণ বৃদ্ধি করা। অনুমোদন বা বৈধতা প্রদানের মাধ্যমে আইন পরিষদ আনন্দ বর্ধনের এবং বেদনা হ্রাসের ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই যে এখানে এই 5 নাম্বারটা যদি আমরা একটু বলি, যে সরকারের একটা ভূমিকা আছে মানুষকে আনন্দ
মানুষ আনন্দ পেতে হলে আনন্দ বাড়ানোর জন্য সারাক্ষণ যাতে মানুষ আনন্দের মধ্যে থাকে, সুখের মধ্যে থাকে, সেটা ব্যবস্থা কিন্তু সরকারের করতে হবে এবং সরকার সেটা করতে পারে। যে এখানে বলছে যে আইন পরিষদের মাধ্যমে বৈধতা প্রদান করতে পারে। এরপরে আমরা আসি আনন্দ বেদনার উৎস। বেন্থাম যে আনন্দ বেদনার কথা বলছেন তার উপযোগবাদের মূল কথাই তো হচ্ছে আনন্দ বেদনা, এবং আনন্দ বেদনার মানদণ্ডে তিনি সবকিছুকে বিবেচনা করেছেন। সেক্ষেত্রে তিনি বলতে চাচ্ছেন যে এই আনন্দ বেদনা উৎস বা অনুমোদনকে চার ভাগে বিভক্ত করেছেন: প্রাকৃতিক, রাজনৈতিক, নৈতিক এবং ধর্মীয়। এটা আমরা একটু সঙ্গে প্রাকৃতিক বিশেষ কোনো ইচ্ছা শক্তির দ্বারা প্রভাবিত না হয় প্রকৃতির স্বাভাবিক পদ্ধতিতে আমরা যখন আনন্দ বেদনা লাভ করি তখন তাকে বলা হয় প্রাকৃতিক অনুভূতি। অর্থাৎ ন্যাচারালি আমরা যে আনন্দটা পাই, মনের সুখটা পাই, সেটাকে তিনি বলতে চাচ্ছেন এটা কোনো আসলে ইচ্ছা শক্তি দ্বারা প্রভাবিত না। রাজনৈতিক, যখন তার সমাজের বিধিসম্মতভাবে গঠিত কর্তৃপক্ষের উৎস থেকে আসে, অর্থাৎ রাজনৈতিক বলতে বোঝাচ্ছেন যে সমাজ থেকে আসতেছে, সরকার থেকে আসতেছে, কর্তৃপক্ষের উৎস থেকে আসতেছে যে আনন্দটা বা বেদনাটা, সেটাকে বলা হচ্ছে রাজনৈতিক অনুমোদন। অর্থাৎ সরকারের অনেক কার্যক্রমের প্রেক্ষিতে মানুষের আনন্দ বেদনা সৃষ্টি হতে পারে। নৈতিক, জনমতের উৎস থেকে যখন আনন্দ বেদনা সৃষ্টি হয় তখন সেটাকে বলা নৈতিক বা লৌকিক অনুভূতি। জনমতের উৎস জনগণের প্রথা, কালচার, রীতিনীতির মাধ্যমে আসতে পারে। ধর্মীয় বিশ্বাসের প্রেক্ষিতে যখন আনন্দ বেদনা সঞ্চয় তখন তাকে বলা। ধর্মীয় বিশ্বাস কথা আমরা জানি, বুঝি। ধর্মীয় বিশ্বাসের প্রেক্ষিতে ধর্মীয় রীতিনীতি, ধর্মীয় আচার আচরণ, ধর্মীয় রীতিনীতি বা ধর্মের যে বিধানগুলি আছে সেই প্রেক্ষিতে মানুষের মনে আনন্দ বেদনা সাধন হতেই পারে। বিভিন্ন প্রকার এসব উৎসব অনুমোদন মানুষকে আইনের প্রতি আনুগত্য প্রকাশ করতে কিংবা আইন অমান্য করার প্রবণ থেকে বিরত থাকতে উদ্বুদ্ধ করে। এটা হচ্ছে বেন্থামের কথা। বেন্থাম আনন্দ বেদনার চারটি উৎসের কথা বলছে: প্রাকৃতিক, রাজনৈতিক, নৈতিক এবং ধর্মীয়। এই উৎসের মাধ্যমে মানুষ আনন্দ বা বেদনা পায়। এবং বেন্থামের মূল কথা হচ্ছে যত পরিমাণ বেদনা কমানো যায়, বেদনা কমাতে হবে, কষ্ট কমাতে হবে, মানুষের দুঃখ কমাতে হবে, মানুষকে সারাক্ষণ আনন্দের মধ্যে রাখতে হবে, সুখের মধ্যে রাখতে হবে, এবং সেটা করার নিশ্চয়তা সরকারকে দিতে হবে, আইন সেভাবে সংশোধন করতে হবে। এইখানে আমরা মূল পয়েন্টে চলে আসছি। বেন্থামের উপযুক্ত সর্বাধিক সংখ্যক লোকের সর্বাধিক সুখ। তিনি কিন্তু এই কথা বারবার বলেছেন যে সর্বাধিক সংখ্যক লোকের সর্বাধিক সুখের ব্যবস্থা করতে হবে, এবং কিভাবে করতে হবে সেটা রাষ্ট্রকে তিনি নির্দেশনা দিয়েছেন, আইন সংস্কারের কথা বলেছেন। এবং আমরা তো একটু আগে বলেছিলাম যে মানুষ যে সুখ পেতে চায়, তিনি তার যে দৃষ্টিভঙ্গি, সে মদ্যপান করে যদি সুখ পেতে চায় পাক অসুবিধা কি? সে যদি ধূমপান করে সুখ পেতে চায় সে পাবে, এখানে কোনো সমস্যা নাই। এখানে রাষ্ট্র তাকে বাধা দিতে পারবে না, রাষ্ট্র তাকে হয়রানি করতে পারবে না। এই জন্য বেন্থাম মনে করেন যে জনসংখ্যার সর্বাধিক অংশ যেটি বাসনা সেটা হচ্ছে যথার্থ বাসনা। অর্থাৎ সর্বাধিক সংখ্যক লোক যেটা পছন্দ করে, যে কাজটা করতে আনন্দ পায়, সেটাই যথার্থ বাসনা, এবং সেটা করার জন্য সরকারকে ব্যবস্থা নিতে হবে বা সরকারের সেখানে সহযোগিতা করতে হবে। কার্যত দেখা যাচ্ছে বেন্থাম যে উপযুক্ত তথ্য প্রচার করেছেন তার মূল ভিত্তি হচ্ছে সর্বাধিক সংখ্যক লোকের সর্বাধিক সুখ, গ্রেটেস্ট হ্যাপিনেস অফ দ্য গ্রেটেস্ট নাম্বার। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, এবং এটা পরীক্ষা অনেক সময় আসে যে বেন্থামের সর্বাধিক সংখ্যক লোকের সর্বাধিক সুখ এটি আলোচনা করো। আমরা এখানে মোটামুটি আলোচনা করার চেষ্টা করলাম, তোমরা এটা ভালো করে পড়ার চেষ্টা করবে, এবং এখান থেকে কিছু যদি তোমরা বুঝতে পারো তাহলে আমি আনন্দিত হব, আমি খুশি হব। বেন্থামের মধ্যে মিথ্যা বললে আনন্দ হ্রাস না পেয়ে যদি তা বৃদ্ধি পায় তাহলে সেই আনন্দ বেন্থামের মধ্যে মিথ্যা বললে যদি আনন্দ হ্রাস না পেয়ে যদি তা বৃদ্ধি পায় তাহলে সেই মিথ্যা বলা যাবে, সেই মিথ্যা কথা বলা যাবে। কেন বলা যাবে? কারণ হচ্ছে ওই মিথ্যা কথার কারণে মানুষের আনন্দটা বৃদ্ধি পায়, মানুষ সুখ পায়, মানুষের আনন্দটা সে আরো বেশি ভাবে উপভোগ করে। এক ব্যক্তি হালকা বা অশ্লীল চিত্র দেখে এবং অন্য ব্যক্তি মহাকাব্য পাঠ করে যদি আনন্দ পায় তাহলে কিছু আসে যায় না। অর্থাৎ এই যে আমি বারবার কিন্তু এই কথা বলেছিলাম বা বলছি আলোচনায় যে কে কিভাবে সুখ পেল সেটা মূল বিষয় নয়, সুখ পাওয়াটাই মূল বিষয়। সে সুখ পেল কিনা, আনন্দ পেল, আনন্দের ব্যাপারে কোনটা আনন্দের উত্তম আর কোনটা নিকৃষ্ট তার বিচার নিষ্প্রয়োজন। সরাসরি কিন্তু বেন্থামের কথাটা বলছেন। বেন্থাম বিভিন্ন প্রকার সুখ বা দুঃখের গুণগত তারতম্য নির্দেশ করেননি। এই কথাটা আমরা আগে বলেছি যে তিনি গুণগত তারতম্য নির্দেশ করেননি, তিনি পরিমাণগত দিকটি বিবেচনা করেছেন, কে কিভাবে আনন্দ পেল। তবে তার ভাবধারা গণতান্ত্রিক এবং এটার মধ্যে একটি গণতান্ত্রিক চেতনা আছে, এটা তো আমরা খুশি করতে পারি। মানুষকে স্বাধীনতা দেওয়া, মানুষকে
তার কাজে বাধা না দেওয়া। বেনথামের মধ্যে আইন তৈরি করতে হবে উপযোগিতার ভিত্তিতে। এই যে এইখানে আবার এই কথাটা আসছে, উপযোগিতার ভিত্তিতে আইন তৈরি করতে হবে, অধিক লোকের জন্য আনন্দায়ক কিনা তার ভিত্তিতে আইন প্রয়োগ করতে হবে। আইন মুসলিম ব্যক্তির স্বার্থে রচিত হলে তা গ্রহণযোগ্য হবে। বেনথামের অভিমত এই যে কঠিন শারীরিক মৃত্যুদণ্ড দ্বারা অপরাধ দমন করা যায় না। তিনি বা তার অনুসারীগণ মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আন্দোলন করেন, যার ফলশ্রুতিতে ইংল্যান্ডে মৃত্যুদণ্ডের বিধান রহিত করা হয়েছে। অর্থাৎ তিনি মানুষের সুখ দুঃখের উপলব্ধি করতেন। এখন তিনি যেটা বলছেন যে মানুষকে দুঃখ থেকে মুক্তি দিতে হবে, কঠিন সাজা থেকে মুক্তি দিতে হবে। কঠিন সাজা দিলেই, মৃত্যুদণ্ড দিলেই যে অপরাধ কমে যাবে বিষয় তা না। এবং তার যে দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু ইংল্যান্ডে মৃত্যুদণ্ড রহিত করা হয়েছে, এবং শুধু ইংল্যান্ড না, বিশ্বের প্রায় দেশে কিন্তু এখন মৃত্যুদণ্ডের বিধান উঠিয়ে দেওয়া হয়েছে। এবং তিনি এই কথা বিশ্বাস করেন যে পকেট মার্কে যেখানে শাস্তি দেওয়া হয়, অর্থাৎ জনসমাবেশে জনসম্মুখে যদি পকেট মার্কে শাস্তি দেওয়া হয়, সেই জনসম্মুখে পকেট মার্কে শাস্তি দেওয়ার সময়ও পকেট মারের ঘটনা ঘটতে পারে। তার মানে হচ্ছে যে শাস্তি দিলেই বা সর্বোচ্চ শাস্তি দিলেই যে অপরাধ বন্ধ হয়ে যাবে বিষয়টা তা নয়। তাই মানুষকে মৃত্যুদণ্ড দেওয়ার কোনো দরকার নেই, কঠিন সাজা দেওয়ার কোনো প্রয়োজন নেই। মানুষকে আনন্দ দিতে পারলে মানুষ হয়তো তার পরিবর্তন আসবে, এই নীতিতে তিনি বিশ্বাস ছিলেন। বেনথাম মনে করেন সরকার চুক্তির ভিত্তিমূলে প্রতিষ্ঠিত কিনা সেটা, এই দারুণ একটা কথা, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কথা। সরকার চুক্তির ভিত্তিমূলে প্রতিষ্ঠিত কিনা সেটা বড় নয়, সরকার মানুষের প্রয়োজন পূরণে পারদর্শী কিনা সেটা বড় কথা। এই একটা দৃষ্টিভঙ্গি, বেনথামের দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গি কিন্তু বর্তমানে অনেক দেশেই এই দৃষ্টিভঙ্গিতে শাসন করা হয়, যে সরকার চুক্তির ভিত্তিমূলে প্রতিষ্ঠিত কিনা সেটা বড় কথা নয়, সরকার মানুষের প্রয়োজন পূরণে, মানুষের এতে সন্তুষ্ট, মানুষের প্রয়োজন পূরণে বাড়ানো কিনা, মানুষের প্রয়োজন পূরণ করা হচ্ছে কিনা, মানুষ শান্তিতে বসবাস করতে পারছে কিনা, মানুষের মৌলিক চাহিদাগুলি, অধিকারগুলি সে রক্ষা করতে পারছে কিনা, সেই বড় কথা। তার মধ্যে শাসন ব্যবস্থা, সার্বভৌমত্ব, আইনের মূল্য বিচার করতে হবে সর্বাধিক শক্তিকে মানদণ্ড নেয়। বেনথামের সীমাবদ্ধতা এই যে তিনি অন্যান্য নীতি উপেক্ষা করে কেবল আনন্দ বেদনার মানদণ্ড, রাজনৈতিক নীতি আদর্শের, নীতি দর্শনের কাঠামো নির্মাণ করেন। অর্থাৎ বেনথামের সমালোচনা যদি আমরা করি তাহলে তো অবশ্যই করতে পারি, কারণ তিনি সকল কিছুকে উপেক্ষা করে, সকল নীতি আদর্শকে উপেক্ষা করে তিনি শুধু আনন্দ বেদনার মানদণ্ডে রাজনীতিকে বা নীতি দর্শনের কাঠামো নির্মাণ করেছেন, সেটাতে দেখার চেষ্টা করেছেন। এটা একদিক থেকে মারাত্মক সমালোচনার সম্মুখীন হয়েছে, এবং জেএস মিল কিন্তু এইটাকে সংশোধন করে তিনি কিন্তু আনন্দ বেদনার গুণগত পরিমাণের কথা বলেছেন, গুণগত দিকটা বিচার করে তিনি কিন্তু উপযোগবাদকে সংশোধন করেছেন। সেক্ষেত্রে জেএস মিলের দারুণ ভূমিকা রয়েছে। জেএস মিল সম্পর্কে আমরা আরেকটি লেকচারে আলোচনা করব। আজকে শিক্ষার্থীরা তোমরা অনেকক্ষণ ধরে আমার লেকচার শুনেছো বা আমি লেকচার দেওয়ার চেষ্টা করেছি, এই বিষয়টা টপিকটা নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি, এবং অনেক সময় নিয়ে চেষ্টা করেছি আলোচনা করার। আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, আমাদের অনলাইন অনেক সময় ডিস্টার্ব হয়, পারিপার্শ্বিক অবস্থার প্রেক্ষিতে কিন্তু আমরা অনেক সময় সমস্যার সম্মুখীন হই। তারপরেও তোমাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয় যে ব্যবস্থা করেছে এই দুর্যোগকালীন সময়ে, এই কঠিন সময়ে আমরা আসলে অনলাইন নির্ভর হয়ে পড়েছি, এবং অনলাইনেই আমাদের কার্যক্রম চলছে, ক্লাস চলছে, এবং তোমরা নিশ্চয়ই অনলাইনে এই সম্পর্কে সমস্ত লেকচারগুলি শুনে বুঝে তোমরা তোমাদের পড়ালেখা চালিয়ে যাবে। পড়ালেখায় কোনো ধরনের সতর্ক প্রদর্শন করবে না, কারণ কিন্তু এই দুর্যোগকালীন সমস্যাটা চিরেই কেটে যাবে আমরা আশা করি, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। এবং এই ব্যবস্থাটা বা এই দুর্যোগপূর্ণ ব্যবস্থা অর্থাৎ কোভিড-19 যে বিপর্যয়, সেটা আমার ধারণা যে আগামী মাস থেকেই আমরা এটা থেকে মুক্তি পেয়ে যাব, অনেকটাই মুক্তি পেয়ে যাব, এবং আমাদের দেশে সেটার প্রভাব আর খুব বেশি পড়বে না। হয়তো আমরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খুলে যাবে। তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয় চেষ্টা করছে তোমাদেরকে করোনাকালীন সময়ে তোমাদেরকে পড়ালেখার মধ্যে রাখার জন্য, এবং কলেজ খুললে হয়তো পরীক্ষা 2-1 মাসের মধ্যে পরীক্ষার ব্যবস্থাও করে ফেলবে জাতীয় বিশ্ববিদ্যালয়। সেই দৃষ্টিভঙ্গিতেই আমি তোমাদেরকে পরামর্শ দেব যে তোমরা ক্লাস চালিয়ে যাও, আমাদের অনলাইন ক্লাসগুলি দেখো, এবং পড়ালেখাতে থাকো, মনোযোগ দিয়ে পড়ালেখা করো। বেনথামীয় উপযোগবাদের সমালোচনা আমরা করতে পারি। আনন্দ বেদনার পরিমাপযোগ্য নয়, মানবিক অভিনয় প্রস্তাবিত, প্রশাসনিক আনন্দবাদ, নৈতিকতা বর্জিত, আনন্দ বেদনা অনুযোগ্য নয়, অপর্যাপ্ত দর্শন। এগুলি তোমরা আলোচনার সময় তো আসলে খুব একটা নাই, একটু আলোচনার সামান্য আলোচনা। আনন্দ বেদনার পরিমাপযোগ্য নয়, আসলে আনন্দ বেদনাটা তো পরিমাপ করার মতো না।
কে কিভাবে কি পরিমাণ আনন্দ পায় সেটা পরিমাপ এবং বেন্থামের যে নীতি যে কে কি করে আনন্দ পেল সেটাও আসলে সমালোচনার যোগ্য এবং সমালোচনা করেছেন সবাই। মানবিক অভিপ্রায় প্রস্তাবিত এখানে মানবিক অভিপ্রায়ের কথা বলা হয়েছে যে মদ্যপান করে যদি আনন্দ পাওয়া যায় বা কি বলে যে খারাপ ছবি দেখে বা অশ্লীল ছবি দেখে যদি আনন্দ পাওয়া যায় সেখানে নৈতিকতার প্রশ্ন আছে, সেখানে অন্যজনের সমাজে যে বিরূপ প্রভাব পড়তে পারে সেই সমস্ত বিষয়গুলো এখানে জড়িত আছে। অথবা এটা বলতে পারি যে আত্মহত্যা তো আসলে পাপ বা আত্মহত্যা বৈধ নয়, কিন্তু মানুষ যদি মনে করে এই আনন্দ আমি পেতে চাই তাহলে তো এটা সমস্যা হয়ে যায়। পশুসুলভ আনন্দবাদ যেটাকে আমরা বলছি, পশুসুলভ আনন্দবাদ আর খালি আনন্দ পেলেই তো হবে না, এটার মধ্যে নৈতিকতা বর্জিত, তার এই নীতিটা নৈতিকতা বর্জিত আমরা বলতে পারি। এখানে আসলে নীতি নৈতিকতার কোনো মানে কোনো ধরনের কথা তিনি বলেন নাই, খালি আনন্দ পেলেই হবে এটা হয় না কখনো। যে নীতি নৈতিকতা সমাজে রাষ্ট্রের নীতি নৈতিকতা থাকবে, ব্যক্তির নৈতিক চরিত্র থাকতে হবে। নৈতিক চরিত্র না থাকলে সমাজে শৃঙ্খলা থাকবে না। আনন্দ বেদনা উৎস গ্রহণযোগ্য নয়। তিনি চারটা উৎস বলেছেন, প্রাকৃতিক, রাজনৈতিক, নৈতিক এবং ধর্মীয়, সেই উৎসগুলি আসলে গ্রহণযোগ্য নয়, তার কথাগুলির মধ্যে যুক্তি নাই। অপর্যাপ্ত দর্শন, কারণ এটা বলা হয়ে থাকে যে তিনি শুধু আনন্দ বেদনার মানদণ্ডের ভিত্তিতে একটি মাত্র মানদণ্ডের ভিত্তিতে তিনি যে দর্শন দিয়েছেন, তিনি যে রাজনৈতিক কাঠামো তৈরি করেছেন, দর্শন কাঠামো তৈরি করেছেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, সেজন্য এটাকে অপর্যাপ্ত দর্শন বলা হয়ে থাকে। আমরা আর কথা বাড়াচ্ছি না, তোমাদেরকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার আজকের লেকচার এখানে শেষ করছি। অনলাইন ক্লাস আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো।